السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الذين إذا ذكر الله وجلت اللهم أعز الإسلام والمسلمين. اللهم أنزل علينا سكينة ورحمة. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. إلهي رب العالمين, দোয়া মাহফিলের মহতি অনুষ্ঠানে আমরা একত্রিত হয়ে আপনার কালাম থেকে সূরা কালাম পাঠ করে আপনার হাবিবের উপরে কয়েক মর্তবা দরুদ পাঠ করে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। রব্বুল আলামিন সকলকে আপনার হাবিবের খাঁটি উম্মত হিসেবে কবুল করুন। রব্বুল আলামিন আপনার হাবিব হাদিসে যারা অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া করে তাদের জন্য সুসংবাদ ফজিলত ঘোষণা করেছেন, দয়া করে আমাদেরকে ওই সকল ফজিলত দান করে দিন। রব্বুল আলামিন আপনার হাবিব বলেছেন, জন্নিঘুটে আবেদন করেন আল্লাহ, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া কবুল করবার পূর্বে দোয়াকারীর মধ্যে যদি অসুস্থতা থাকে তা থেকে তাকে মুক্তি দিয়ে দিন। রব্বুল আলামিন দোয়াকারী ফজিলত প্রাপ্ত হয়। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি আশু রোগ মুক্ত করে দিন। রব্বুল আলামিন তার জীবনকে নিরাপদ করে দিন। তার বলিষ্ঠ নেতৃত্ব আগামীতে আমাদেরকে নসিব করে দিন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন তার আদর্শ লালন করে তাদেরকে দেশপ্রেম দান করে দিন। আগামীর জন্য তাদেরকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে দিয়েন। রব্বুল আলামিন এখানে আগামীর জন্য তার বলিষ্ঠ নেতৃত্ব আমাদের জন্য নসিব করে দিন। রব্বুল আলামিন দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দিন। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইলাম আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করে দিন। দুনিয়ার সুখ আরামায়েশ বিলাসিতা প্রকৃত সুখ নয়, কবরের। রব্বুল আলামিন পরিশেষে আবার আপনার নিকট বিনীতভাবে ফরিয়াদ করছি, বেগম খালেদা জিয়াকে দ্রুত শিফা দান করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মির্জা আব্বাস সাহেব, আমি কোনো রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী বা সমর্থক নই, তাই প্রথমত বলে নিতে চাই আমার বক্তব্যে হয়তো স্যার আপনি হয়তো পুরোপুরি প্রশংসা বা আপনাকে খুশি করবার মতো কথা খুঁজে পাবেন না। আমি বরং এটা বলতে এসেছি যে উন্নয়ন মানে বড় বড় অবকাঠামো বা বিল্ডিং না। যদি তাই হতো তাহলে এক পদ্মা সেতু শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে পারতো। বরং এত বড় বড় বুলি আওড়ানোর পরেও কিন্তু সেই সরকার টিকে থাকতে পারেনি। স্যার, আমরা তরুণ প্রজন্ম বিশ্বাস করি উন্নয়ন মানে একটি দেশের সামগ্রিক রাজনৈতিক এবং সামাজিক চেতনাকে ধারণ এবং তার বাস্তবায়ন করা। স্যার, এছাড়াও একটা আমাদের মানব জীবনে বা মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আর জীবন আরও সহজতর করা। স্যার, আপনি বিগত দিনগুলোতে দীর্ঘদিন মানুষের
জন্য কাজ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে আপনি বেশ কয়েকবার জেল জুলুমের শিকার হয়েছেন। স্যার, আমরা জেএনজি আমরা জানতে চাই যে স্যার আপনি পরবর্তীতে যদি নির্বাচিত হয়ে আসেন, আপনি ঠিক আগের মতো আগের প্রচেষ্টা বজায় রেখে আমার এই মাটি আমার এই এলাকার জন্য আগের মতো কাজ করবেন কিনা, বরং আগের থেকে আরো ভালো কাজ করবেন কিনা। আমি স্যার আরও জানতে চাই, স্যার আমরা কোনো রাজনৈতিক কোন্দল চাই না, আমরা চাই নিরাপত্তা, ন্যায়, সুযোগ এবং একটি সুন্দর বাংলাদেশের অঙ্গীকার। স্যার আপনার কাছে প্রশ্ন, আপনার কাছে জানতে চাই স্যার আপনি কি আমাদের সেই নিরাপদ, ন্যায়, সুযোগ ভিত্তিক বাংলাদেশের প্রতিশ্রুতি দিতে পারেন কিনা। স্যার যদি দিতে পারেন, আমরা এই নতুন প্রজন্ম, আমরা সব থেকে দ্য মোস্ট ভোলেটাইল ভোটার্স অফ দিস এরিয়া অফ দ্য ৮ নং আসনের সব থেকে মোস্ট ভোলেটাইল ভোটার্স, প্রায় ক্লোজ টু 30% নিউ ভোটার্স, আমরা আপনার পাশে থাকবো। স্যার আপনার উত্তর জানতে চাই। সামনে রেখে এখন আমাদের সামনে অত্র এলাকার কৃতি সন্ধান মাস্টার্স পড়ুয়া জনাব জুনায়েদুল হক তন্ময়কে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। জনাব জুনায়েদুল হক তন্ময়। মাসুদ ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আশু মুক্তি কামনা ও এই ইয়ার্ড মিটিং এর সম্মানিত প্রধান অতিথি জনাব মির্জা আব্বাসকে আমার সালাম জানিয়ে এবং উপস্থিত সকলে যারা আমার কথা শুনছেন সবাইকে সালাম জানিয়ে বক্তব্য শুরু করছি। যদিও আমি কোনো রাজনৈতিক দলের কর্মী না, তবে আমার জীবনের একটি কঠিন দুর্বিষহ বাস্তবতা থেকে আমি তাকে একটি ধন্যবাদ জানাতে চাই। সময়টি 2013 সালের 4 মার্চ। সেই দিন বিরোধী দলের একটি হরতাল ছিল। সেই হরতালে আমি আমার নিজ বাসা থেকে মাত্র 13 বছর বয়সে ক্লাস 8-এ পড়া অবস্থায় আমি বাংলাদেশের প্রথম পার্সন যে পুলিশের বিরুদ্ধে গুলিবিদ্ধ হই। টোটাল 77টি গুলি আমার গায়ে লাগে। সেই 77টি গুলি থেকে মাত্র 20টি গুলি আমার গায়ে থেকে বের করা হয়েছে, এখনো 50টির অধিক গুলি আমার গায়ে আছে। তবে যে কথাটি বলার জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই, আমরা জানি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জনাব মির্জা আব্বাস সাহেব ছিলেন প্রশাসনের 1 নম্বর মোস্ট ওয়ান্টেড আসামি। তাকে যত রকম চাপ দেওয়া হয়েছে, তবে সেই চাপকে উপেক্ষা করে, ঘটনাটা অনেক বড়, সেই ঘটনাটাকে আমি ছোট করে বলছি, সেই চাপকে উপেক্ষা করে যেদিন আমি গুলি খেয়েছি সেই দিন রাতে তার 2জন প্রতিনিধি আমার বাসায় পাঠান সেই হরতাল চলাকালীন সময়। সেই প্রতিনিধিদের মধ্যে একজন ছিলেন জনাব সাজ্জাদ জহির, আরেকজনের নাম ঠিক আমার মনে নেই। সেই প্রতিনিধিরা এসে আমার বাবা জনাব শাহিনুল হক শাহিন রাজনীতির সঙ্গে জড়িত, আপনারা জানেন, উনাকে এসে একটি আশ্বাস দিয়েছিলেন, যে আশ্বাসটি ছিল যে কোনো পরিস্থিতিতে উনি আমাদের পাশে আছেন, উনি আমাদের পাশে থাকবেন। তার এই স্ট্রং কোলাবোরেশনের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং আগামীতে আমরা তাকে কাছে পাবো এটার নিশ্চয়তা আমরা চাই। কারণ যদি স্ট্রং কমিউনিকেশন না থাকে তবে কখনোই কোনো উন্নয়ন সাস্টেন করতে পারে না। যদি তাই হতো তাহলে আজকে আওয়ামী লীগ সরকারের পতন হতো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সদ্য ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রথম শ্রেণী অর্জন করা ছাত্রীকে কিছু বলার জন্য আমি অনুরোধ করতেছি। জনাবা ইশরাত। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আজকের এই বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম সম্মানিত মঞ্চস্থ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় এবং আগামীতে আমরা তাকে কাছে পাবো এটার নিশ্চয়তা আমরা চাই। কারণ যদি স্ট্রং কমিউনিকেশন না থাকে তবে কখনোই কোনো উন্নয়ন সাস্টেন করতে পারে না। যদি তাই হতো তাহলে আজকে আওয়ামী লীগ সরকারের পতন হতো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অতিথিবৃন্দ আছেন এবং আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। মির্জা আব্বাস একজন অভিভাবক, এটা বলার অপেক্ষা রাখেন। তার উন্নয়ন আমি আমার জীবন যতটুকু দেখেছি, যেহেতু জন্মস্থানে কমলাপুর, আমাদের একটা পুরাতন স্কুল ছিল কমলাপুর বাজার, জীর্ণশূন্য স্কুল। সেই জায়গা থেকে সেই জীর্ণশূন্য স্কুল ওখান থেকে যখন স্থানান্তরিত হয়, তিনি আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি তারই বাম পাশে দাঁড়িয়ে আছে সেই প্রাথমিক বিদ্যালয়, যেটা নতুনভাবে বরাদ্দ করে দিয়েছে। আজকে এই আমাদের 8 নম্বর ওয়ার্ডে আমরা যে কমিউনিটি সেন্টার দেখছি, এই কমিউনিটি সেন্টারে বরাদ্দ কিন্তু জননেতা মির্জা আব্বাস করেছে। এবং আপনারা দেখবেন যে এই কীর্তিকে ঢেকে রাখার জন্য দীর্ঘদিন সেটা চালু করতে দেননি এবং উন্নত মেশিনারিজগুলো স্ক্র্যাপ হয়েছে, এদেশের জনগণের ক্ষতি হয়েছে। আপনারা আজকে যে রাস্তা দিয়ে এসেছেন, এই টিটিপাড়া পর্যন্ত যে রাস্তাটা, এটা সিঙ্গেল লাইনের রাস্তা ছিল, ছোট্ট একটা রাস্তা ছিল। আজকে এই যে ডাবল লেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে
এই দোয়া মাহফিল এবং মত বিনিময় সভার সভাপতি, উপস্থিত এলাকার সম্মানিত মুরব্বিয়ান, উপস্থিত আমার বোনেরা এবং নতুন জেনারেশনের যাকে আমরা জেনে বলে থাকি আমার সেই সন্তানগুলো, স্নেহাস্পদ যে ছেলেমেয়েরা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের তো বয়স অনেক বেশি, তাই না? অনেক গ্যাপ, 17 বছরের যে একটা গ্যাপ হয়েছে আমাদের, পারস্পরিক যোগাযোগের যে একটা সুযোগ ছিল, অর্থাৎ একটা সামাজিক বন্ধন। শাহজাহানপুর কমলাপুর খুব দূর না, কিন্তু শাহজাহানপুর কমলাপুর গরিবাগ এরা কিন্তু খুব দূরত্ব নেই, একেবারে সেন্টার একটা জায়গার মধ্যে আমরা আছি। কিন্তু গত 17 বছর এই কমলাপুরে আসতে পারিনি, আমি গরিবাগ যেতে পারি নাই, কারণ 17 বছর আমাকে কখনো রাজপথে, কখনো জেলে, আর কখনো কোর্টে জড়িয়ে করতে হয়েছে। আমাকে যদি এই সরকার সুযোগ পাইত, তাহলে আমার বোধহয় 1000 বছর সাজা হতো, কিন্তু এই সরকার খেলা সুযোগটা দেয়। আমাকে হিসাব করে সরকার বলতেছে, স্যার আপনার কিন্তু এই কারণে এই এত সাজা হবে। আমি মিথ্যা ভুয়া, বলে যে না আপনার সাজা হবে, এটা ওনার ডিস্ট্রাকশন। আমি দেখলাম হিসাব করে যে আমার যতগুলো মামলা আছে, যদি 2 বছর করে হয় তাহলেও 100 বছর হয়ে যায়। তো কি বলবো আজকে আমি এই দিনে অত্যন্ত গভীরভাবে স্মরণ করছি, অনুভব করছি মসলিউদ্দিনের অনুষ্ঠিতি, এই মসলিউদ্দিন সহ মসলিউদ্দিন, ফুয়াদ আরো আছে, এরা সহ আমার যখন 91 সালে নির্বাচনে এরা 7-8 জন এখানে আছে, ফারুক আছে, এরা একটা সম্মিলিত একটা টিম ছিল। এদের বয়স ছিল কম, কাজ করতে পারতো, একটা টিম কাজ করে আমাকে প্রত্যেকটা নির্বাচনে জয়লাভ করতে সাহায্য করেছে। তো আমি আজকে মসলিউদ্দিন তো মারা গেল জেলখানার ভিতরে। তো এটা খুব দুর্ভাগ্যজনক। আমি আজকে তার পরিবার পরিজনের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং মসলিউদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করছি, যে আল্লাহ তাদের বেস্ট রিসিভ করেন। অথবা আমি শুরু করছি যাদেরকে আমি সবচেয়ে বেশি ভয় পেয়ে যাবে, যে ওদের সামনে পড়ি তখন নিজেরই ভয় লাগে, আর কোন প্রশ্ন করে বসার লাগে ঠিক নাই। সেদিন গেলাম, 2 বছর করে হয় তারপর 100 বছর হয়ে যায়। তো কি বলবো আজকে আমি এই দিনে অত্যন্ত গভীরভাবে স্মরণ করছি, অনুভব করছি মসলিউদ্দিনের অনুষ্ঠিতি, এই মসলিউদ্দিন সহ মসলিউদ্দিন, ফুয়াদ আরো আছে, এরা সহ আমাকে বলে যে আপনাকে আমি কেন ভোট দেবো বলেন। আচ্ছা আপনারা বলেন কি জবাব দেয়? এখন কোনো জবাব নেই আমার কাছে। তাই বললাম যে আপনার ভোট দেবে কেন? আচ্ছা যে লোকগুলা, তুমি তো ভোট দিবে একটা, তাই না? মানে তা দেবো, তুমি যাকে যদি দাও কাউকে, তাহলে যাকে তুমি ভোট দিচ্ছ নাম জানো? কে থাকবে ক্যান্ডিডেট? বলে যে না তা তো জানি না। কার বয়স কত জানো? নাম কি জানো? মানে তাও জানে না। তো আমি বললাম তাহলে আমাকে তুমি চিনো? বলে হ্যাঁ চিনি। আচ্ছা তোমার বাবা কিংবা মা ওরা চেনে নাকি? বলে হ্যাঁ চিনে। তখন আমি বললাম যে আমাকে এই কারণে ভোটটা দেবে, ওদেরকে একটু চিনে না আর আমাকে তুমি চিনো। সংক্ষিপ্ত উত্তর দিলাম।
তো আজকে আমাদের আরেক সন্তান তন্ময়, সে খুব সম্মানের সঙ্গে কথা বলেছে, ভালো লাগলো যে আমি যেন কিছু মনে না করি। বাবারে আমি কিছু মনে করি না, আমি তোমাদের কথা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আমি আসি যেখানে আমি যাই। তবে আমি তোমাদেরকে কথার গুলিতে বলাতে চাই না। তুমি যেটা বলেছো বাস্তব, উন্নয়ন করে যদি টিকে থাকা যায় তাহলে বিএনপির সময় সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। বিএনপি কিন্তু তারপর দুইবার নির্বাচনে হেরেছে, একবার দুইবার বোধ হয়। তারপর আমরা 2001 সালে ক্ষমতা আসছি। তো গণতান্ত্রিক বিষয়টা এরকম। আর উন্নয়নটা হলো কি জানো, উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। এটা আব্বাসের আছে উন্নয়ন হবে, আব্বাসের না থাকলে হবে না, তা কিন্তু না। সামাজিক মূল্যবোধ, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা এটা কিন্তু আমাদের সমাজ থেকে এখন উঠে গেছে। আজকে এই যে কমলাপুর, এই যে গরিবাগকে কিন্তু আমরা ভাবতাম এক সময় এটা কোনো পাড়া না, এটা একটা বাড়ি, পুরা গরিবাগের একটা বাড়ি, কমলাপুরের একটা বাড়ি, এরকম ছিল অবস্থা আমাদের, আমরা ভাবতাম। কিন্তু এখন ভাবার সুযোগ নাই। এখন অ্যাপার্টমেন্ট বিল্ডিং হয়ে এমন অবস্থা হচ্ছে যে একজনের খবর আরেকজন রাখে না। এই যে মানবিক এই একটা সাজা হবে, আমি সব মিথ্যা ভুয়া বলে যে না তা সাজা হবে, এটা ওপরের ডিস্ট্রাকশন। আমি দেখলাম হিসাব করে যে আমার যতগুলো মামলা আছে যদি 2 বছর করে হয় তাহলেও 100 বছর হয়ে যায়। তো কি বলবো আজকে আমি এই দিনে অত্যন্ত গভীরভাবে স্মরণ করছি, অনুভব করছি মসলিউদ্দিনের অনুস্তুতি। এই মসলিউদ্দিন সহ মসলিউদ্দিন, ফুয়াদ আরো আছে, এরা সহ আমার যখন 91 সালে নির্বাচনে এরা 7-8 জন এখানে আছে, ফারুক আছে, এরা একটা সম্মিলিত একটা টিম ছিল। এদের বয়স ছিল কম, কাজ করতে পারত, একটা টিম কাজ করে আমাকে প্রত্যেকটা নির্বাচনে জয়লাভ করতে সাহায্য করেছে। তো আমি আজকে মসলিউদ্দিন তো মারা গেল জেলখানার ভিতরে। তো এটা খুব দুর্ভাগ্যজনক। আমি আজকে তার পরিবার পরিজনের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং মসলিউদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করছি যে তারা তাদের বেস্ট রিসিভ করেন। অথবা আমি শুরু করছি যাদেরকে আমি সবচেয়ে বেশি ভয় পেয়ে যাবে, যাদেরকে যে ওদের সামনে পড়ি তখন নিজেরই ভয় লাগে, আর কোন প্রশ্ন করে বসার লাগে ঠিক নাই। সেদিন গেলাম ওই এক মেয়ে ধরে বসছে জেনজি, আমাকে বলে যে আপনাকে আমি কেন ভোট দেবো বলেন। আচ্ছা আপনারা বলেন কি জবাব দেয়, এখন কোনো জবাব নেই আমার কাছে। তাই বললাম যে আপনার ভোট দেবে কেন? আচ্ছা যে লোকগুলা তুমি তো ভোট দিবে একটা, তাই না? মানে তা দেবো, তুমি যাকে যদি দাও কাউকে, তাহলে যাকে তুমি ভোট দিচ্ছ নাম জানো, কে থাকবে ক্যান্ডিডেট? বলে যে না তা তো জানি না। কার বয়স কত জানো? নাম কি জানো? মানে তাও জানে না। তো আমি বললাম তাহলে আমাকে তুমি চিনো? বলে হ্যাঁ চিনি। আচ্ছা তোমার বাবা কিংবা মা ওরা চিনে নাকি? বলে হ্যাঁ চিনে। তখন আমি বললাম যে আমাকে এই কারণে ভোটটা দেবে, ওদেরকে কি চিনে না আর আমাকে তুমি চিনো, সংক্ষিপ্ত উত্তর দিলাম। তো আজকে আমাদের আরেক সন্তান তন্ময়, সে খুব সম্মানের সঙ্গে কথা বলেছে, ভালো লাগলো যে আমি যেন কিছু মনে না করি। বাবারে আমি কিছু মনে করি না, আমি তোমাদের কথা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আমি আসি যেখানে আমি যাই। তবে আমি তোমাদেরকে কথার গুলিতে বলাতে চাই না।
তুমি যেটা বলেছো বাস্তব, উন্নয়ন করে যদি টিকে থাকা যায় তাহলে বিএনপির সময় সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। বিএনপি কিন্তু তারপর দুইবার নির্বাচনে হেরেছে, একবার না দুইবার বোধ হয়। তারপর আপনার 2001 সালের মধ্যে আসছে। তো গণতান্ত্রিক বিষয়টা এরকম। আর উন্নয়নটা হলো কি জানো, উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। এটা আব্বাস সাহেব আছে, উন্নয়ন হবে, আব্বাস সাহেব না থাকলে হবে না, তা কিন্তু না। সামাজিক মূল্যবোধ, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা এটা কিন্তু আমাদের সমাজ থেকে এখন উঠে গেছে। আজকে এই যে কমলাপুর, এই যে গোপীবাগ থেকে কিন্তু আমরা ভাবতাম এক সময় এটা কোনো পাড়া না, এটা একটা বাড়ি। পুরা গোপীবাগের একটা বাড়ি, কমলাপুর একটা বাড়ি, এরকম ছিল অবস্থা আমাদের, আমরা ভাবতাম। কিন্তু এখন ভাবার সুযোগ নাই। এখন অ্যাপার্টমেন্ট বিল্ডিং হয়ে এমন অবস্থা হয়েছে যে একজনের খবর আরেকজন রাখে না। এই যে মানবিক লোকটা আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে। আমি আমার নতুন সমাজের একটা বিশাল বড় ক্ষত, একটা ঘায়ের মতো আমরা বুঝতে পারছি না, ধীরে ধীরে আমাদের সমাজটাকে ক্ষতিগ্রস্ত করছে। এখন আমার বয়সে যারা আছেন এবং আমরা কিন্তু অনেকগুলো প্রজন্ম পার হয়ে গেছি, আমরা অনেকগুলো প্রজন্ম দেখেছি। এখনকার প্রজন্মটা একটু ডিফারেন্ট। 17 বছর পর আমরা যেটা দেখছি, মানে 1 ইউনিয়নের পর যে প্রজন্মটা, এটা একটু আলাদা। এদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা সকল কিছুই একটু আলাদা। অস্বাভাবিক বলবো না, আলাদা চিন্তা ভাবনা, সাহসী চিন্তা ভাবনা, ভালো চিন্তা ভাবনা। তো আমি তোমাকে একটা উত্তর তোমাদেরকে বলবো, উন্নয়ন বলতে যেটা বোঝায় ব্রিজ, কালভার্ট, এগুলো তো অফকোর্স ব্রিজ তো মানুষের যাতায়াতের জন্য লাগবে, করছে, ঠিক আছে। কিন্তু আমি যেগুলো করেছি এগুলো তো অনেকেই জানো, অনেকেই জানো। সমস্যাটা বিশাল বড়, কেউ নিজের চোখে দেখে না সমস্যাটা। বুঝতে হসপিটালের প্রয়োজন নাই, আমাদের একটা হসপিটাল প্রয়োজন আছে। এখন রেলগেটের ওই পারে আর রেলগেটের এই পারে ডিফারেন্সটা হলো মারাত্মক। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে যেতে আমাদের যে সময় লাগে, এই কমলাপুর মুগদা থেকে, কমলাপুর মুগদা কিংবা গোবিবাগ থেকে এই হসপিটালে যেতে কিন্তু অত সময় লাগবে না। এই চিন্তা করে এই জায়গাটা আমি বেছে নিয়েছিলাম হসপিটাল করার জন্য। তারপর আরেকটা বিষয় আছে, ছোটো ছোটো বিষয় যেগুলো তোমাদের মাথায় আসছে না, কিন্তু এগুলো ধরতে হবে, রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যেমন ধরো, আমাদের এই বিশাল বড় এলাকায় কবরস্থান কটা আছে? নাই। একটা কমলাপুরের মধ্যে একটা ছোট আছে না, পারিবারিক কবরস্থান আছে। আমাদের মানুষদেরকে যদি না, মানুষ তো মরবে, মারা যাবেই, কবর দিতে হবে না, কোথায় দেবো? এই যে চিন্তাটা কেউ করে না, আল্লাহর রহমতে আমি করেছিলাম। আমি 30 একর জমির উপরে আজিমপুর কবরস্থানে বেশি বড় একটা কবরস্থান করেছি, খিলগাঁও তালতলা।